একটা সরকারি চাকরির পরীক্ষায় পাশ করতে ঠিক কি লাগে? শুধু বইয়ের পাতায় মুখ গুজে থাকলেই কি চলে, নাকি এর বাইরেও আরও অনেক কিছু জানতে হয়? চলুন আজ আমরা বাংলাদেশের একটা সরকারি চাকরির পরীক্ষার সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো একটু কাটাছেঁড়া করে দেখি। মানে একজন চাকরি প্রার্থীর কাছ থেকে ঠিক কি আশা করা হয় সেটা বোঝার চেষ্টা করি। তো আজকে আমরা যে প্রশ্নপত্রটা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভাণ্ডাররক্ষক পদের একটা পরীক্ষার প্রশ্ন। কিন্তু শুনুন, এই প্রশ্নপত্রে একটা অদ্ভুত ব্যাপার আছে। এর তারিখটা ভবিষ্যতের। হ্যাঁ, 24শে অক্টোবর 2025। চলুন তো এই রহস্যময় প্রশ্নপত্রটা নিয়ে একটু নাড়াচাড়া করা যাক। তাহলে সওয়াল হলো 2025 সালের এই পরীক্ষায় পাশ করতে হলে একজন প্রার্থীকে ঠিক কি জানতে হবে। চলুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে একটা সফরে বেরিয়ে পড়ি। এই সফরটা আমাদের নিয়ে যাবে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গোটা আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত। আচ্ছা, আমাদের সফরের প্রথম পর্বে আমরা ঘুরব আমাদের নিজেদের দেশ বাংলাদেশেই। এই অংশে আমরা দেখব কিভাবে পরীক্ষার প্রশ্নগুলো আমাদের দেশের সংস্কৃতি, ভূগোল আর অর্থনীতির একটা চমৎকার ছবি তুলে ধরে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কিছু নাম বা শব্দ কিভাবে একটা পুরো অঞ্চলের পরিচয়কে নিজের মধ্যে ধারণ করতে পারে? এই পরীক্ষার কয়েকটা প্রশ্ন কিন্তু ঠিক এই ব্যাপারটাই তুলে ধরেছে। চলুন পরের স্লাইডে দেখি কিভাবে কয়েকটা নির্দিষ্ট নাম আর শব্দগুচ্ছ আমাদের বাংলাদেশের পরিচয়কে ফুটিয়ে তুলেছে। এই স্লাইডটার দিকে একটু তাকান। এখানে তিনটা আপাতদৃষ্টিতে একদম আলাদা তথ্যকে এক জায়গায় আনা হয়েছে। যেমন ধরুন, জুলাই অনির্বাণ আমাদের মনে করিয়ে দিচ্ছে ছাত্র আন্দোলনের কথা। আবার হিমালয়ের কন্যা নামটা শুনলেই আমরা যেন পঞ্চগড়ের প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাই। আর শাহবাজপুর, ওটা আমাদের পরিচয় করিয়ে দেয় ভোলার পুরনো ইতিহাসের সাথে। দেখুন তো কি দারুণভাবে একটা টেবিলের মধ্যেই দেশের সংস্কৃতি, ভূগোল আর ইতিহাস মিলেমিশে এক হয়ে গেছে। তো বাংলাদেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের কথা যখন উঠলই, তখন খুব জরুরি একটা প্রশ্ন সামনে চলে আসে। দেশের অর্থনীতির লাইফলাইন বলা হয় সমুদ্রবন্দরকে, কিন্তু আমরা কি জানি বাংলাদেশের সরকারি সমুদ্রবন্দর ঠিক কয়টা আছে? অনেকেই হয়তো ভাবছেন উত্তরটা কি হতে পারে। খুব বেশি নয়, আবার একদম কমও নয়। সঠিক উত্তরটা হল মাত্র 3টি। হ্যাঁ, এই 3টি বন্দরই হল বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের মূল দরজা। আর এই 3টি বন্দর হল চট্টগ্রাম, মোংলা এবং পায়রা। সহজে মনে রাখার জন্য চমপাস শব্দটাও ব্যবহার করা যেতে পারে। এই 3টা বন্দরই কিন্তু দেশের অর্থনীতিকে সচল রাখতে বিশাল একটা ভূমিকা রাখে। অর্থনীতির আলোচনা আসলেই একটা শব্দ আমরা প্রায়ই শুনি, রেমিটেন্স। আমাদের অনেকেরই তো কোনো না কোনো আত্মীয় বিদেশে থাকেন, কিন্তু আমরা কি জানি এই রেমিটেন্স শব্দটার আসল মানেটা কি? চলুন জেনে নেওয়া যাক। বিদেশে কাজ করা আমাদের প্রবাসী ভাইরা যখন তাদের কষ্ট করে আয় করা টাকা দেশে পাঠান, সহজ কথায় তাকে রেমিটেন্স বলে। এটা কিন্তু শুধু কিছু ডলার বা ইউরো নয়, এর সাথে মিশে থাকে তাদের ঘাম, তাদের শ্রম আর দেশের জন্য গভীর ভালোবাসা। আর এই রেমিটেন্সই কিন্তু আজ বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটা চালিকা শক্তি। আচ্ছা বলুন তো, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী কে? আমি নিশ্চিত এই উত্তরটা প্রায় সবাই জানেন। তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে আমাদের দেশকে সারা বিশ্বের কাছে সম্মানিত করেছেন। বাংলাদেশকে যদি পুরোপুরি জানতে হয়, তাহলে এর ইতিহাসকে জানাটা কিন্তু খুব জরুরি। চলুন এবার একটু টাইম ট্রাভেল করে পেছনে ফেরা যাক। এই অংশে আমরা দেখব কিভাবে পরীক্ষার প্রশ্নগুলো আমাদের ঔপনিবেশিক আর মুঘল আমলের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই স্লাইডটা খুব সুন্দর করে দেখাচ্ছে যে কিভাবে বিভিন্ন ঐতিহাসিক সময়ের ঘটনাকে একটা পরীক্ষায় নিয়ে আসা হয়েছে। যেমন ধরুন 1765 সালে ইংরেজদের দেওয়ানি লাভ। এই দেওয়ানি মানে হল রাজস্ব বা কর আদায়ের অধিকার। এই একটা ঘটনাই কিন্তু এই অঞ্চলে ব্রিটিশ শাসনের ভিত্তি গড়ে দিয়েছিল। আবার দেখুন, মুঘল আমলের বিখ্যাত বই আইনি আকবরী কিংবা পর্তুগিজদের ফিরিঙ্গি নামে পরিচিতি, এই সবগুলিই কিন্তু আমাদের অঞ্চলের ইতিহাসের এক একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার দেখুন ভিক্টোরিয়া ক্রস। এটা হলো যুক্তরাজ্যের সর্বোচ্চ সামরিক খেতাব। এখন প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশের একটা চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা কেন রাখা হলো? একটু ভাবুন তো। এর কারণ হল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রায় 200 বছরের ইতিহাস, আর তার প্রভাব আজও আমাদের সাধারণ জ্ঞানের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। তো বাংলাদেশ আর এর ইতিহাস থেকে বেরিয়ে এবার আমরা ডানা মেলব বিশ্বজুড়ে। চলুন দেখি এই পরীক্ষার প্রশ্নগুলো আমাদের পৃথিবীর কোন কোন কোণায় নিয়ে যায়, আর সাধারণ জ্ঞানের সীমানা ঠিক কতটা আন্তর্জাতিক হতে পারে। তাহলে এই পরীক্ষার মাধ্যমে বিশ্ব ভ্রমণে বের হওয়ার জন্য তৈরি তো? কারণ একজন চাকরি প্রার্থীকে শুধু দেশের খবর রাখলেই তো চলে না, জানতে হয় বিশ্বের নানা প্রান্তের কথাও। চলুন দেখি এই পরীক্ষার প্রশ্নগুলো আমাদের কোথায় কোথায় নিয়ে যায়।
এই দেখুন, আমরা এক মুহূর্তের মধ্যে পৌঁছে গেছি দক্ষিণ আমেরিকার দেশ চিলির রাজধানী সান্টিয়াগোতে। এরপরই আমাদের পরের গন্তব্য ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী পোর্ট অফ স্পেন। আর সবশেষে আমরা ঘুরে আসব বিশ্বের দীর্ঘতম খাল চীনের গ্র্যান্ড ক্যানেল থেকে। ভাবা যায় একটা পরীক্ষার মধ্য দিয়ে কত কিছু জানা হয়ে যাচ্ছে। এবার একটা বেশ চমকপ্রদ তথ্য। আমেরিকার শিকাগো শহরকে একসময় ডাকা হতো পৃথিবীর কসাইখানা নামে। এর কারণ ছিল শহরের বিশাল মাংস প্রক্রিয়াকরণ শিল্প। এটা কিন্তু শুধু একটা শহরের গল্প নয়, এটা বিশ্ব অর্থনীতি আর ইতিহাসের এক রক্তমাখা অধ্যায়ও বটে। বিশ্বজুড়ে আমাদের এই সফর প্রায় শেষের দিকে। তবে শেষ করার আগে আমরা এমন একটা প্রশ্ন দেখব যেটা আমাদের শুধু অতীত বা বর্তমান নয়, বরং ভবিষ্যতের দিকেও তাকাতে সাহায্য করবে। প্রশ্নটা হল, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? এই প্রশ্নটা শুধু সাম্প্রতিক সময়ে নয়, এটা ভবিষ্যৎ কেন্দ্রিকও। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন শুধু তাদের দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। প্রশ্নপত্রের উত্তর অনুযায়ী সঠিক সালটা হল 2028। এখন মনে প্রশ্ন জাগতে পারে, হঠাৎ 2028 সাল কেন? কারণটা হল, আমরা যে প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করছি সেটার তারিখই তো ছিল 2025 সাল। তাই সেই সময়ের প্রেক্ষাপট থেকে এটাই ছিল যৌক্তিক উত্তর। তাহলে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা যেন একটা লম্বা সফর করে এলাম। শুরু করেছিলাম বাংলাদেশের মাটি আর সংস্কৃতি থেকে, এরপর ইতিহাসের পথ ধরে বিশ্বজুড়ে ভ্রমণ করলাম, আর সবশেষে একটু ভবিষ্যতের দিকেও উকি দিলাম। সুতরাং এই সাধারণ জ্ঞানের পরীক্ষাটা আসলে বিচ্ছিন্ন কিছু তথ্যের যোগফল নয়, এটা অনেকটা মাকড়সার জালের মতো, যেখানে স্থানীয় ভূগোল বিশ্ব রাজনীতির সাথে আর ইতিহাস অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখানে প্রত্যেকটা সুতোই যেন একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, জ্ঞানের এই যে বিশাল এক মানচিত্র যা একজন চাকরি প্রার্থীর কাছে আশা করা হচ্ছে, তা আমাদের এই আধুনিক আর পরস্পরের সাথে জুড়ে থাকা বিশ্বটা সম্পর্কে আসলে কি বলে? একটু ভেবে দেখবেন।